ভূরাজনৈতিক বাস্তবতার কথা যদি তুলে ধরি, বাংলাদেশ কিন্তু পরাশক্তিদের বলয়ের মধ্যে অবস্থান করছে। সেখানে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন একদিকে যেমন বাংলাদেশের জন্য সুফল, সেখানে আবার বাংলাদেশ, ভারত, চীন এই যে একটা ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং। আমি প্রথমেই বললাম যে ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক রক্ষা করা ছাড়া উপায় নেই, এবং এটা দ্বিপাক্ষিক। এটা ভারতেরও যেমন আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি, আমাদেরও ভারতের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি, আর আমরা সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। এবং এটা এখন পসিবল কেন? কারণ এক নম্বর, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। এখানে কেউ টাকা খেতে আসে নাই বা কেউ ক্ষমতা প্রয়োগ করতে আসে নাই। এখানে সবাই আসছে দেশ, বাংলাদেশ একটা দেশ হিসাবে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং আমাদের যেহেতু একজন গ্লোবাল পার্সোনা, এখন একজন হেড অফ স্টেট আছে, তার চেহারা দেখিয়ে, তার মুখের দিকে তাকিয়ে পৃথিবী এখন বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। সেখানে চীন, ভারত, পাকিস্তান কিচ্ছু মানে এটা ওই দিকে ব্যাপারই না। ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু সবাই সাহায্যে, আমরা কেন সাহায্য নিব না? যে কোনো দেশ আমাদের সাহায্য করতে চাইলে আমরা সাহায্য নিব, এবং যে কোনো দেশকে আমরা যদি সাহায্য করতে পারি আমরা সাহায্য করব। বলা হয়ে থাকে যে হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে উন্নতি হয়েছে, এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্কের উন্নয়নকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। সম্প্রতি আমরা ভারতীয় সেনা প্রধানের বক্তব্যকে যদি তুলে ধরি, সেখানেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের এই উদ্বেগের কারণ কি হতে পারে? আমি মনে করি ভারতের সেনা প্রধান যেই কথাটি বলেছেন সেটাও হয়তো ডিসইনফরমেশনের কারণেই বলেছে। হয়তো ওনাদের কাছে সঠিক ইনফরমেশনটা যাচ্ছে না, অথবা তারা সঠিক ইনফরমেশনটা দেখতে চাচ্ছে না। এখন এটা বোধ হতে পারে। ভারতের সেনা প্রধান কি বলছে, ভারত কি বলছে, এটা সম্পূর্ণ কিন্তু ভারতের ব্যাপার। আমরা আমাদের জায়গায় অটুট রয়েছি, আমরা আমাদের দোয়ার খোলা, যে কেউ এসে বাংলাদেশে দেখতে পারে বাংলাদেশে কি হচ্ছে এবং নিজের চোখ দিয়ে দেখুক। এবার একটু চীন সফর নিয়ে আলোচনা আসতে চাই। আমরা যেমনটি জানি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26 মার্চ 4 দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। সফরসূচিতে কি কি কর্মসূচি আছে? প্রথমত উনি 26শে মার্চ চায়নায় গিয়ে পৌঁছাবেন, এবং এখনো পর্যন্ত আমরা যতদূর জানি যে উনি বোয়া ফোরামে, যেটা হচ্ছে বলা হয় যে এশিয়ার ডাভোস, সেখানে বক্তব্য রাখবেন। এশিয়ার বিভিন্ন লিডার সেখানে আসবেন। এছাড়া হচ্ছে 28 তারিখ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার বাইল্যাটারাল একটা বৈঠক আছে। এছাড়া হচ্ছে উনি পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য দিবেন স্টুডেন্টদের কাছে। এখনো পর্যন্ত যেহেতু দ্য স্কেজুল ইজ অলসো ইন দ্য ওয়ার্কিং প্রসেস, তো এখনো পর্যন্ত অনেক কিছু ঢুকছে, অনেক কিছু বেরোচ্ছে, বাট এগুলো মোটামুটি কংক্রিট, এবং সময় যতদিন যাবে আমরা ততদিন আরো বুঝতে পারবো যে চায়না সফরটা কি কি, প্রধান উপদেষ্টার কর্মসূচিগুলো কি কি থাকবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের আমরা যদি বর্তমান অবস্থানটা বুঝতে চাই, সেটি কেমন? ভারতের সাথে তো আমি মনে করি আমাদের বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সবচেয়ে ভালো হওয়া উচিত, এবং ভালো হওয়া উচিত কারণ এটা ছাড়া আমাদের দুই দেশেরই কোনো গতি নাই। ভারতের সাথে আমাদের জন্য সুসম্পর্ক থাকা যেন বাংলাদেশের যেমন অত্যন্ত জরুরি, ভারতেরও বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। সো আমি আশা করব যে দুই দেশই সেদিকে ধাবিত হচ্ছে, এবং আমরা তো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা তো এখনো পর্যন্ত বলছি যে ভারত ছাড়া যেমন বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না, সেমনি বাংলাদেশ ছাড়াও ভারত শান্তিতে থাকতে পারবে না। সো আমার কথা হচ্ছে যে এখানে কোনো মানে ভালো সম্পর্ক ছাড়া আর কোনো গতি নাই, দের ইজ নো অল্টারনেটিভ। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যে মনোভাব পোষণ করছে, ভারত কি একই ইতিবাচক মনোভাব পোষণ করছে? সেটা একদমই ভারতের ব্যাপার, কিন্তু ভারত যদি সেই মনোভাব প্রকাশ না করে, বা সেই মনোভাব যদি না, আমাদের মিউচুয়াল মনোভাব যদি না থাকে, তাহলে আমি বলবো যে এটা ভারতের জন্য হয়তো মানে শেষ পর্যন্ত এটা উচিত হবে না বাইলেটারাল জন্য, কারণ আমরা উই শেয়ার দ্য লার্জেস্ট বর্ডার। সো এখানে আমার মনে হয় না যে কোনো জায়গা আছে যেখানে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া অন্য কিছু চিন্তা, মানে ওই চিন্তা করার স্কোপটাই নেই। আমাদেরকে একসাথে খুব ভালো মতো থাকতে হবে যদি আমরা চাই যে দুই দেশেই সামনের দিকে এগিয়ে যেতে পারে। যেহেতু প্রতিবেশী পরিবর্তনের কোনো অপশন নেই, কিন্তু ভারত আসলে কতটা প্রতিবেশী সুলভ আচরণ করছে? আমরা গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুয়া তথ্য, বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে। আপনি ডিসইনফরমেশনের কথা বলছিলেন তুলসী গাবার্ডের, ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া সেই ডিসইনফরমেশন সেখানে কতটা ভূমিকা রেখেছে বলে মনে করেন? হয়তো নিশ্চয়ই ভূমিকা রাখতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কথা হচ্ছে যে যখন ভারতের ফরেন সেক্রেটারি বিনাক মিস্ত্রি যখন আসলেন, তখন উনি কিন্তু বলেছিলেন যে এটা গভর্নমেন্টের স্ট্যান্ড না, এটা হয়তো প্রাইভেট এন্টিটির স্ট্যান্ড। সো সেখানে গভর্নমেন্ট হয়তো নাক গলাবে না। এটাও যেমন সত্যি, যেমনি ভারতের মিডিয়া যে বিভিন্ন রকম অপপ্রচার করছে অলমোস্ট চিল্লাচিল্লি করে, এটাও তো দেখছি আমরা। সো এখানে আমি মনে করি যে
ভারত সরকারের হয়তো যদি মানে ভারত সরকার তো এখনো পর্যন্ত আমাদের দেখাচ্ছে তারা বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিচ্ছে, আমাকে কিন্তু সরকারের, যেহেতু আমি সরকারি দায়িত্বে একটা জায়গায় আছি, আমাকে ওটাই মেনে নিতে হবে যে তারা বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। ভারতের গণমাধ্যম কি করছে দ্যাটস আ ডিফারেন্ট ডিবেট, এবং আমার কাছে মনে হয় যে এখানে সরকার টু ভারতের গণমাধ্যম কথা না বলে এখানে বাংলাদেশের গণমাধ্যম টু ভারতের গণমাধ্যম কথা বলা উচিত। আপনার একজন গণমাধ্যম কর্মী হিসাবে ভারতের গণমাধ্যমের সাথে এই ডিবেটে আসা উচিত যে কেন ভারত এই ধরনের ইনফরমেশন ছড়াচ্ছে। আপনার কাছে আমরা তো আমাদের স্ট্যাটিস্টিক্স ডেটা যা আছে এই 7 মাসে সব কিন্তু উন্মুক্ত করে দিয়েছে। আপনি চাইলেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজেস থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি সেম ডাটা পাবেন এবং সব সঠিক ডাটা পাবেন। সো এটা নিয়ে আমার মনে হয় যে এই ডিসইনফরমেশন ফাইট করার জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারের চেয়ে বেশি বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা আরো বেশি। বাংলাদেশের গণমাধ্যম সেক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখবে? বাংলাদেশের গণমাধ্যমের সাথে বা ভারতের গণমাধ্যমের বৈঠক হোক, বাংলাদেশের ভারতের বিভিন্ন টক শোতে বাংলাদেশের লোকজন যাক, বাংলাদেশের বিভিন্ন টক শোতে ভারতের লোকজন আসুক, তারা দেখুক কথাবার্তা কি হচ্ছে। যদি এটা প্রাইভেট এন্টিটির সাথে কথাবার্তা হয়, যদি এটা হচ্ছে একটা প্রাইভেট এন্টিটির মতামত হয়, তাহলে বাংলাদেশের প্রাইভেট যে গণমাধ্যম আছে তাদেরও তো এই দায়িত্ব আছে, এই তাদের দেশকে, মানে দেশটা তো আমার শুধু সরকারের না, দেশটা তো আপনারও। সো আপনারও তো একটা দায়িত্ব আছে যে আপনাকে তো গণমাধ্যম কর্মী হিসেবে ভারতের ডিসইনফরমেশনের এগেনস্টে কথা বলতে হবে। বাংলাদেশের গণমাধ্যম সেখানে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবে কি? কারণ আমরা যেমনটি দেখেছি যে সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশের একটা শক্ত অবস্থান ছিল, বাংলাদেশ থেকে কড়া কড়া জবাব বার্তা দেওয়া হয়েছে সেই জায়গা থেকে। সেখানে এই যে ভারতীয় গণমাধ্যমের আমরা ধারাবাহিক অপপ্রচার দেখছি, এখন এই বিষয়টি আসলে সরলীকরণ করার কোনো সুযোগ রয়েছে কিনা, নাকি এখন আসলে আমাদের টনক নড়া উচিত, এই বিষয়ে আমরা একটা যদি বলি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত? আমার তো মনে হচ্ছে না যে সরলীকরণ করা হচ্ছে, বরং কিন্তু কিছু কিছু জায়গায় যেটা ভারতের গণমাধ্যম যেটা করছে সেটা হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। সেটা আপনি মনে হয় দুজনেই একমত হতে পারি, কিন্তু এখানে সরলীকরণের কোনো জায়গা নেই। কারণ এই ডিসইনফরমেশন তো আপনাকে নিয়ে একজন মিথ্যা কথা বলেই যাবে আর আপনি চুপ করে থাকবেন তা তো না। কিন্তু আমার কথা হচ্ছে এটা কি শুধু সরকারের দায়িত্ব নাকি এটা বাংলাদেশের গণমাধ্যমেরও দায়িত্ব, সেটা আমার কোয়েশ্চেন আর কি। একটু হাসিনার প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখলাম যে গণহত্যার বিচার শুরু হলো, কিন্তু প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত যে হাসিনাকে ফিরিয়ে দেবে না সে বিষয়টা কিন্তু অনেকটা নিশ্চিত। সেটা ভারতের ক্ষেত্রে নিশ্চিত হতে পারে। আমাদের দিক হচ্ছে আমাদের প্রতিনিয়ত বলতে হবে যে হাসিনাকে ফিরিয়ে দাও, কারণ হাসিনা এটা উই আর টকিং অ্যাবাউট আ ক্রিমিনাল, মানে ইউনাইটেড নেশনস যাকে সিল মেরে বলেছে যে তার এই গণহত্যার রক্ত তার হাতে আছে, সো তাকে ফিরিয়ে দেওয়ার কথা তো আমরা যতদিন না ফিরে আসে আমরা বলতেই থাকবো। এবং এটা শুধু সরকারের তরফ থেকে না, এটা বিভিন্ন প্রাইভেট এন্টিটি থেকেও বলা উচিত। আমি বলবো বাংলাদেশের কোনো জনগণের যদি ভারতের কোনো কারোর সাথে দেখা হয় তারই প্রথমে বলা উচিত যে তোমরা হাসিনাকে কবে ফেরত দিবা। এটা তো ভারত এখানে নিশ্চুপ থাকবে, ভারত এটা এই ট্রিটির সাথে একমত হবে কি হবে না সেটা সম্পূর্ণ ভারতের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত বলা তোমরা হাসিনাকে ফেরত দাও। সম্প্রতি আইন উপদেষ্টাও যেমনটি বলেছে যে হাসিনাকে ফিরিয়ে দেবার বিষয়ে ভারতের মনোভাব নেতিবাচক। আমরা যদি ধরে নেই যে হাসিনাকে ভারত ফিরিয়ে দিল না, সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা চেতে থাকবো, যেখানে যেখানে চাওয়া যায়, যেখানে যেখানে বলা যায় আমরা বলতে থাকবো। আমাদের তো ক্লজ আছে, আমাদের তো আইন আছে, এবং এখানে আমরা তো এমন কোনো মানে এখানে কোনো ডিবেট নাই যে হাসিনা ইজ আ ক্রিমিনাল অর নট, এখানে কোনো স্কোপ নাই এই ডিবেটে। সো আমার কথা হচ্ছে তা আপনি একজন ক্রিমিনালকে কেন পুষবেন যেখানে তার দেশ তার ট্রায়ালের জন্য বসে আছে? সো এখানে তো চাওয়া না চাওয়ার কোনো ইয়ে নাই। ভারত কি করবে না করবে এটা সম্পূর্ণরূপ ভারতের ব্যাপার, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের চেয়ে যেতে হবে। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি চীনের সমর্থন কিংবা সহযোগিতার কথা আমরা যদি জানতে চাই, সেই জায়গা থেকে বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নের প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফর কতটুকু গুরুত্ব বহন করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন চীন কিন্তু চীনের যে রাইজ, এটা তো পৃথিবীতে বিভিন্ন মানে আলোচনার একটা বিষয়। চীন কোথা থেকে কোথায় এগিয়ে আসলো, এবং চীন যেখানে যেখানে চীনের যেমন কিছু জিনিস আছে, ইনফ্রাস্ট্রাকচারের সাথে তো বাংলাদেশ চায়নার একটা পার্টনারশিপ আছে যেটা বহু যাবত হচ্ছে। এবং এছাড়া আমরা সরকার যেটা চাচ্ছে যে এই যে ম্যানুফ্যাকচারিং বিপ্লব যেটা চীন ঘটায়, এইটার থেকে কিছু শেখা যায় কিনা, বাংলাদেশে এই জায়গাটা হতে পারে কিনা। বিভিন্ন টেকনোলজিক্যাল ক্ষেত্রে কিন্তু চায়না এখন বহু রকমের আগায়। সো আমাদের জায়গা হচ্ছে যে একটি দেশ, একটি মানে অভ্যুত্থান পরবর্তী একটি দেশ হিসাবে যেখানে সকল রকমের আপনার পসিবিলিটিস হতে পারে, সকল রকমের সুযোগ সুবিধা আমরা মানে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সো সেইখানে চায়নার থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে চায়নার থেকে আমাদের বহু কিছু শেখার আছে। সো এই শিক্ষা এই কোলাবোরেশনটা যাতে জারি থাকে আরও মজুদ হবে। আর আমাদের এই প্রথম বাংলাদেশে একজন নোবেল লরিয়েট যিনি হেড অফ স্টেট হয়েছেন, এবং শুধু নোবেল লরিয়েট না, একটা গ্লোবাল পার্সোনা। সো ওনাকে ফুল ইউটিলাইজ করে আমরা যদি চায়নার সাথে একটা কোলাবোরেশনে যেতে পারি, তাহলে তো এটা বাংলাদেশের জন্য বাংলাদেশকে আরও বহুত দূর সামনে এগিয়ে নিয়ে যাবে।
অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে 7 মাস সময় অতিক্রম করেছে। 7 মাসের কার্যক্রম নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে নানা মহলে আমরা নানা ধরনের আলোচনা যেমনটি দেখছি, আবার সমালোচনাও দেখছি। আপনাদের কাছ থেকে জানতে চাই যে কোন কোন বিষয়গুলোকে আসলে অন্তর্বর্তী সরকারের এই 7 মাসের সময়সীমার মধ্যে আপনারা অর্জন বলে দাবি করবেন। আপনি দ্রব্যমূল্য দেখেন, প্রথমত 10 বছরে এই হচ্ছে প্রথম সর্বনিম্ন দামে দ্রব্যমূল্য পাওয়া যাচ্ছে, স্পেশালি রোজার মাসে। তো এটা তো আমি একটা বড় মানে বলবো যে দিস ওয়াজ আ গেম চেঞ্জার। স্বস্তির জায়গায় পৌঁছাতে পেরেছি কি আমরা? স্বস্তির জায়গায় তো এখনো, যেখানে প্রধান উপদেষ্টাই বলছে যে তিনি তার কাজে স্যাটিসফাইড না, আরো বেশি হতে পারতো, সেখানে আমি কে বলার যে স্বস্তির কাছে পৌঁছে গেছি? স্বস্তির কাছে তো পৌঁছে যায়নি। স্বস্তির কাছে পৌঁছানো তো অত সহজই না। আমরা 7 মাস আগে যে ঘটনাটা ঘটেছে, এটা তো একটা মিছিলে ঘটনাটা হাসিনা চলে গেছে তা তো না। এখানে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে। আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, পৃথিবীর দেশে সারা যেসব দেশে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের অবস্থা দেখেন, এবং আপনি চিন্তা করেন যে 5ই অগস্ট যে ঘটনাটা ঘটলো, এটা যদি আজকে নিউ ইয়র্কে ঘটতো বা নিউ দিল্লিতে ঘটতো, তাহলে কি পরিমাণ কেওটিক ব্যাপারটা হতে পারতো। আমরা তো সেদিকে যাইনি, জিনিসটা আরো মন্দের হতে পারতো। আমি বলছি না যে সরকারের কাজে স্যাটিসফাইড, প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে তিনি স্যাটিসফাইড না, কিন্তু আমার কথা হচ্ছে থিংস কুড হ্যাভ বিন ওয়ার্স। সো আমি এখানে বিভিন্ন সাফল্যের কথা বলতে পারি, যেমন দ্রব্যমূল্য বললাম, আরো অনেক পয়েন্ট বলতে পারি, বাট আমি সেটা না বলাচ্ছে। আমি বলতে চাই সরকারের তরফ থেকে যে আমরা এই সরকার অ্যাটলিস্ট চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই যে এই দেশটাকে একটা সহি সালামত জায়গায় ফিরিয়ে আসা, একটা গণতান্ত্রিক রাস্তায় ফিরিয়ে আনা। বাইডেন প্রশাসনের সঙ্গে যেমন অন্তর্বর্তী সরকারের সুসম্পর্কের কথা শোনা যায়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আসলে অন্তর্বর্তী সরকারের সম্পর্কটা কেমন হতে পারে? আমি তো মনে করি খুবই ভালো হতে পারে। আমরা তো এমন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার তো এমন কোনো কোনো বক্তব্য দেয়নি যে তারা ডেমোক্রেটিক পার্টির সাথেই শুধু বন্ধুত্ব করবে, রিপাবলিকান পার্টির সাথে বন্ধুত্ব করবে না। এখানে ডাজন্ট ম্যাটার বাইডেন প্রশাসন আসলো না ট্রাম্প প্রশাসন আসলো, আমরা সকলের সাথে সুসম্পর্ক করতে আগ্রহী। সো আমরা সেদিকে এগিয়ে যাব। আপনারা অলরেডি জানেন যে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার একটা কথা হয়েছে, স্টারলিংক বাংলাদেশে আসবে। ইলন মাস্ক এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের একটা কি রোল প্লে করছে। সো এখানে তো আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না।